আমরা সবাই কিছু না কিছু বিশ্বাস করি, তাই না? অবশ্যই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন আমরা বিশেষ কিছু জিনিস বিশ্বাস করি আর অন্যগুলো করি না? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে এমন কিছু ধারণা যা হয়তো আপাত দৃষ্টিতে অযৌক্তিক মনে হয়, কুসংস্কারের মতো। ঠিক। সেগুলো কিভাবে আমাদের মনে এত শক্ত জায়গা করে নেয়? আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব। আচ্ছা। আমাদের হাতে আছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনা নিয়ে লেখা একটা বইয়ের কিছু অংশ, প্রথম অধ্যায়টা। খুব ইন্টারেস্টিং টপিক। আমরা দেখব লেখক কিভাবে আমাদের মনের ভেতরের সেই সব ফাঁদ আর প্রবণতার কথা বলছেন, যেগুলো আমাদের বিশ্বাস তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, আর ধরে রাখতেও সাহায্য করে, অনেক সময় তো যুক্তির ধার না ধরেই। ঠিক। আমাদের লক্ষ্য হলো সেই মনস্তাত্ত্বিক কারণগুলো একটু তলিয়ে দেখা, কেন চিন্তাকে এভাবে প্রভাবিত করে। আর কেন কোনো কিছুকে প্রশ্ন করা এত কঠিন মনে হয়, তাই তো? একদম। বিশেষ করে যদি সেটা ছোটবেলা থেকে শুনে আসা কোনো ধারণা হয়। চলুন এই মনস্তাত্ত্বিক দিকগুলো একটু বোঝার চেষ্টা করি। বেশ। বইয়ের শুরুতেই একটা ঘটনা আছে, বেশ ভাবনার খোরাক দেয়। কোনটা? ওই ফ্লোরিডার এয়ারপোর্টেরটা? হ্যাঁ। ফ্লোরিডার এক এয়ারপোর্টে এক সাইকিক এসে দাবি করলেন একটা প্লেনে নাকি বোমা রাখা আছে। ও। তো নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তিনি খুব দ্বিধায় পড়ে গেলেন, কি করবেন। স্বাভাবিক, খুবই কঠিন পরিস্থিতি। শেষ পর্যন্ত তিনি প্লেন খালি করার নির্দেশ দিলেন, কিন্তু তন্ন করে খুঁজেও কোনো বোমা পাওয়া গেল না। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে ঠিকই তো করেছেন, ঝুঁকি নেননি, ভালোর জন্যই করেছেন। সেফটি ফার্স্ট আর কি। কিন্তু এখানেই প্রশ্নটা আসে, তার সিদ্ধান্তের ভিত্তিটা কি ছিল? শুধুই একজন সাইকিকের কথা? ঠিক এইখানেই কিন্তু সমালোচনামূলক চিন্তার বিষয়টা জরুরি হয়ে পড়ে। এটা শুধু বুদ্ধি বা ভালো উদ্দেশ্য থাকার ব্যাপার নয়, বুঝলেন? ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হলো কোনো বিশ্বাস বা সিদ্ধান্ত নেওয়ার আগে তার পেছনের যুক্তিগুলো পরিষ্কারভাবে দেখা। পরিষ্কারভাবে? হ্যাঁ, আর নির্ভুল তথ্য দিয়ে, যথেষ্ট জ্ঞান নিয়ে এবং অবশ্যই নিরপেক্ষভাবে যাচাই করা। নিরপেক্ষভাবে? ওই নিরাপত্তারক্ষী হয়তো ভেবেছিলেন তিনি সাবধান হচ্ছেন, কিন্তু তিনি তথ্যের উৎসটা একজন সাইকিক যার দাবির কোনো প্রমাণ নেই, সেটা কি তলিয়ে দেখেছিলেন? না, মনে হয় না। তার ঊর্ধ্বতম কর্মকর্তা কিন্তু ঠিকই প্রশ্ন তুলেছিলেন। আচ্ছা, সাইকিকদের বোমা খুঁজে পাওয়ার কোনো ট্র্যাক রেকর্ড আছে কি? এটাই তাহলে ক্রিটিক্যাল প্রশ্ন। একদম, এটাই সমালোচনামূলক প্রশ্ন। দেখুন, যদি ভাগ্যক্রমে বোমা পাওয়াও যেত আর পরে জানা যেত সাইকিক নিজেই সেটা রেখেছিলেন প্রচারের জন্য, এটাও হতে পারত। হ্যাঁ, তাহলেও কি ওই অফিসারের সিদ্ধান্তটা যৌক্তিক হতো? না। ওটা নিছক ভাগ্যক্রমে সঠিক হতো। ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে না। তার মানে শুধু বুদ্ধিমান হলেই হবে না, একটা পদ্ধতি মেনে চলতে হবে। বইটাতে তো সক্রেটিসেরও কথা বলা হয়েছে। হ্যাঁ, সক্রেটিস। ওই যে বিখ্যাত কথাটা, দি আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। একদম। অর্থাৎ যে জীবন নিয়ে প্রশ্ন তোলা হয় না তার কোনো অর্থ নেই। বাহ! সক্রেটিস জোর দিয়েছিলেন প্রশ্ন করার পদ্ধতির ওপর। তিনি তথাকথিত জ্ঞানী বা বিশেষজ্ঞদের তাদের আত্মতুষ্টি আর অহংকারকে চ্যালেঞ্জ করতেন। আচ্ছা। তার পদ্ধতি শেখায় কোনো কিছু হুট করে মেনে নেওয়ার আগে প্রশ্ন করো, ধারণাগুলো স্পষ্ট করো। আজকার দিনেও এই স্বচ্ছতার ভীষণ প্রয়োজন। বিজ্ঞাপন দেখুন, রাজনৈতিক বা ধর্মীয় প্রচার দেখুন। হ্যাঁ, অনেক সময় তো ভাষাটা বেশ অস্পষ্ট থাকে। ঠিক, অস্পষ্ট ভাষা ব্যবহার করে আমাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। তাই প্রথম ধাপ হল যা বলা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বোঝা। আচ্ছা, তারপর? কিন্তু এরপর দেখতে হবে যে দাবিটা করা হচ্ছে তার সপক্ষে যথেষ্ট এবং নির্ভরযোগ্য প্রমাণ আছে কিনা। নির্ভুলতা আর উৎসের বিশ্বাসযোগ্যতা, এই দুটো যাচাই করা খুব জরুরি। কিন্তু শুধু নিয়ম কানুন জানলেই কি সব হয়? আমাদের মানসিকতা বা অ্যাটিটিউডেরও তো একটা ভূমিকা আছে, তাই না? অবশ্যই আছে, মস্ত বড় ভূমিকা। যেমন বইতে বলা হচ্ছে খোলা মনের কথা, ওপেন মাইন্ডেডনেসের কথা, আবার সন্দেহ প্রবণতার, স্কেপটিসিজমের কথা। দুটোকে একটু পরস্পর বিরোধী শোনায় না? শুনতে সেরকম লাগতেই পারে, কিন্তু আসলে দুটোই দরকার, একটা সঠিক ভারসাম্য বজায় রেখে। ভারসাম্য কিভাবে? দেখুন, খোলা মন হলো নতুন ধারণা বা অন্যের দৃষ্টিভঙ্গি শুনতে রাজি থাকা, এমনকি নিজের ভুল স্বীকার করতেও প্রস্তুত থাকা। আচ্ছা। কিন্তু এর এই নয় যে যা খুশি তাই বিশ্বাস করে নিতে হবে। সেটা হয়ে যাবে অন্ধবিশ্বাস বা সরলতা, গালিবিলিটি যাকে বলে।
যেমন বইয়ের একটা উদাহরণে এক ছাত্রী বিশ্বাস করত যে পার্কিং স্পেস খুঁজে পাওয়ার জন্য বিশেষ মন্ত্র পড়লে নাকি কাজ হয়। তাই নাকি? হ্যাঁ, তো খোলা মনে এই দাবিটা পরীক্ষা করে দেখা যেতেই পারে, যেমনটা তাকে করতে বলা হয়েছিল। সে চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। আচ্ছা। কিন্তু ধরুন কেউ যদি এই বিষয়ে অভিজ্ঞ হন আর তিনি যদি এই দাবির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন, তার মানে কিন্তু এই নয় যে তিনি সংকীর্ণমনা বা ক্লোজড মাইন্ডেড। তাহলে তিনি কি? তিনি আসলে যুক্তিসঙ্গত সন্দেহ বা হেলদি স্কেপটিসিজম দেখাচ্ছেন, কারণ এই ধরনের দাবির সপক্ষে ভালো কোনো প্রমাণ নেই। আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে অন্ধবিশ্বাসও নয়, আবার সবকিছুতে অতিরিক্ত সন্দেহও নয়। একদম। অতিরিক্ত সন্দেহ প্রবণতাও সমস্যা তৈরি করতে পারে। সেটা কোনো নতুন ধারণা গ্রহণ করতেই বাধা দেয়। বিশেষ করে যখন কোনো বিশ্বাস আমাদের মনে খুব গভীরভাবে গেঁথে থাকে, যেমন ধরুন ধর্মীয় বিশ্বাস বা ছোটবেলা থেকে শুনে আসা কোনো ধারণা, তখন খোলা মন বজায় রাখাটা কিন্তু সত্যি খুব কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, নিজের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলাটা অস্বস্তিকর লাগতে পারে। ঠিক। এখানেই বিষয়টা আরও জটিল হয়ে উঠছে। আমাদের নিজেদের মনই তো আমাদের নানাভাবে ভুল পথে চালিত করতে পারে, তাই না? অবশ্যই পারে। যেমন আমাদের ইন্দ্রিয়ানুভূতি বা পারসেপশন, আমরা যা দেখি বা শুনি সেটাই কি সবসময় সত্যি? একদম না। আমাদের ইন্দ্রিয়গুলো নিখুঁত নয়, আর আমরা যা উপলব্ধি করি তা আসলে বাইরের জগতের একটা ব্যাখ্যা মাত্র, হুবহু প্রতিচ্ছবি নয়। ব্যাখ্যা? হ্যাঁ, আর এই ব্যাখ্যায় ভুল হতেই পারে। বইটাতে দুটো মজার প্রবণতার কথা বলা হয়েছে, যা আমাদের প্রায়ই ভুল দেখায় বা শোনায়। কি কি? একটাকে বলে অ্যাপোফেনিয়া। অ্যাপোফেনিয়া মানে যেখানে আসলে কোনো যোগসূত্র নেই, সেখানেও অর্থপূর্ণ কোনো প্যাটার্ন বা সংযোগ খুঁজে পাওয়া। যেমন ধরুন মেঘের মধ্যে মুখ দেখা, বা টোস্টের পোড়া দাগে কোনো পরিচিত অবয়ব খুঁজে পাওয়া। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দৈব ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করার চেষ্টাও এর মধ্যে পড়ে। লেখক বলছেন এটা আমাদের সৃজনশীলতার উৎস হতে পারে, কিন্তু ভুল পথে নিয়ে গিয়ে কুসংস্কারেরও জন্ম দিতে পারে। আচ্ছা, আর দ্বিতীয়টা? আরেকটা হলো প্যারিডোলিয়া। এটা অ্যাপোফেনিয়ারই একটা অংশ, যেখানে আমরা অস্পষ্ট বা এলোমেলো কোনো দৃশ্য বা শব্দের মধ্যে পরিচিত কিছু খুঁজে পাই। মানে এটাও প্যাটার্ন খোঁজার মতো? হ্যাঁ, অনেকটা। যেমন চাঁদের গায়ে মানুষের মুখ দেখা। হ্যাঁ, এটা তো ছোটবেলায় সবাই দেখে। বা ধরুন দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগের মধ্যে কোনো ধর্মীয় প্রতীক দেখা। এই প্রবণতাই হয়তো অনৌলৌকিক দর্শন বা ভূতের গল্পের জন্ম দেয়। আচ্ছা, এমনও তো হয় যে স্থির কোনো জিনিসকে নড়াচাড়া করতে দেখি অন্ধকারে। হ্যাঁ হ্যাঁ, ওটাকেও ব্যাখ্যা করা যায়। তাকে বলে অটোকাইনেটিক এফেক্ট। অটোকাইনেটিক এফেক্ট? অন্ধকারে একটা স্থির আলোর বিন্দুর দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন সেটা নড়ছে। এটা আসলে আমাদের চোখের খুব সূক্ষ্ম অনৈচ্ছিক নড়াচড়ার কারণে হয়। ও, চোখের নড়াচড়া? হ্যাঁ, মজার ব্যাপার হলো পাশে যদি অন্য কেউ বলে যে আলোটা নড়ছে, তাহলে নিজের কাছেও সেটা আরও বেশি করে মনে হতে পারে। তাই নাকি? অন্যের কথায় প্রভাবিত হয়? হ্যাঁ, কিছু ইউএফও বা ভূতের আলোর অভিজ্ঞতার ব্যাখ্যা কিন্তু এর মাধ্যমে দেওয়া যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, আবার উল্টোটাও তো হয়, তাই না? মানে চোখের সামনে থেকেও কিছু দেখতে না পাওয়া। ঠিক তাই। একে বলে ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস মানে আমরা যখন কোনো কিছুতে খুব মনোযোগ দিয়ে থাকি, হ্যাঁ, তখন আমাদের চোখের সামনে ঘটে যাওয়া অন্য স্পষ্ট জিনিসও আমরা খেয়াল করি না। উদাহরণ আছে? বইয়ের উদাহরণটাই বলি। একজন পাইলট আকাশে ক্রপ সার্কেল খুঁজতে গিয়ে এতটাই মগ্ন ছিলেন যে পাশে থাকা আরেকটি বেশ বড় সার্কেল তার চোখেই পড়েনি। বলেন কি, চোখের সামনে থাকা জিনিসও? হ্যাঁ, এটা প্রমাণ করে আমাদের মনোযোগ সীমিত, আর আমরা যা দেখি তা আমাদের মনোযোগের উপর খুব বেশি নির্ভরশীল। সুতরাং আমাদের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা সেটা সব সময় নির্ভরযোগ্য নয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের দেখা বা শোনার উপর পুরোপুরি ভরসা করা চলে না। স্মৃতির ব্যাপারটাও কি একই রকম? স্মৃতি কি নির্ভরযোগ্য? অনেকেই ভাবেন স্মৃতি বুঝি ভিডিও রেকর্ডিংয়ের মতো, যা হুবহু প্লেব্যাক করা যায়। হ্যাঁ, কিন্তু আসলে স্মৃতি প্রতিবার মনে করার সময় নতুন করে তৈরি হয়, কনস্ট্রাক্টেড হয়। তৈরি হয় প্রতিবার? হ্যাঁ, আর এটা খুব সহজেই প্রভাবিত হতে পারে অন্যের কথা, প্রশ্ন করার ধরন, এমনকি আমাদের নিজেদের আবেগ দিয়েও প্রভাবিত হতে পারে। আচ্ছা, বইতে কি উদাহরণ ছিল? হ্যাঁ,
বিখ্যাত মনোবিদ জা পেয়াজের তার ছোটবেলার একটা স্মৃতি নিয়ে দারুণ উদাহরণ ছিল। বলুন তো শুনি। তিনি ছোটবেলায় তার আয়ার সাথে পার্কে থাকার সময় অপহরণের চেষ্টার একটা ঘটনা খুব স্পষ্টভাবে মনে করতে পারতেন। ভাবতেন এটা তার নিজের স্মৃতি, আয়াও সেটা সমর্থন করতেন। তারপর? কিন্তু ১৩ বছর পর সেই আয়া স্বীকার করেন যে পুরো ঘটনাটাই তিনি বানিয়ে বলেছিলেন। পিয়াজের স্মৃতিটা আসলে তৈরি হয়েছিল আয়ার বলা গল্পের ওপর ভিত্তি করে, তার নিজের অভিজ্ঞতা ছিল না। সর্বনাশ! তার মানে স্মৃতি বানানো যায়? হ্যাঁ, স্মৃতি নিয়ে আরও কিছু বিষয় বইতে আছে, যেমন কনফাবুলেশন। সেটা কি? এটা হলো স্মৃতির ফাঁকফোকরগুলো, মানে গ্যাপগুলো, নিজের অজান্তে কাল্পনিক বা ভুল তথ্য দিয়ে ভরাট করে ফেলা। এটা কিন্তু সচেতনভাবে মিথ্যা বলা নয়, মন নিজে থেকেই গল্পটা সম্পূর্ণ করে নেয়। ও আচ্ছা। আরেকটা বিষয় হলো হিপনোসিস। অনেকেই ভাবেন হিপনোসিস করে পুরনো স্মৃতি উদ্ধার করা যায়। হ্যাঁ, সিনেমাতেও দেখায়। কিন্তু গবেষণায় দেখা গেছে হিপনোটাইজড অবস্থায় মানুষ খুব বেশি সাজেশন প্রবণ হয়ে পড়ে। ফলে হিপনোসিসের মাধ্যমে তৈরি হওয়া স্মৃতি অনেক সময়ই আসল না হয়ে বানানো বা প্রভাবিত হতে পারে, নির্ভরযোগ্য নয়। আচ্ছা। আর ওই যে রিপ্রেসড মেমোরি, চেপে রাখা স্মৃতি। হ্যাঁ, রিপ্রেসড মেমোরি, এই ধারণাটাও খুব বিতর্কিত। বলা হয় খুব ভয়ঙ্কর বা আঘাতমূলক স্মৃতি আমাদের মন অবচেতনে চেপে রাখে। কিন্তু অনেক মনোবিজ্ঞানী মনে করেন ভয়ঙ্কর ঘটনা বরং ভোলা কঠিন, বারবার মনে পড়ে। এমন ঘটনাও ঘটেছে যেখানে থেরাপিস্টের সাহায্যে উদ্ধার করা স্মৃতি পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই নাকি? হ্যাঁ, ফলস মেমোরি সিন্ড্রোম ফাউন্ডেশন নামে একটা সংস্থা তৈরি হয়েছিল এই ধরনের মিথ্যা স্মৃতির শিকার হওয়া পরিবারগুলোকে সাহায্য করার জন্য। ওহ, তাহলে পূর্বজন্মের স্মৃতি, ওই ব্রাইডি মার্ফির ঘটনাটা? হ্যাঁ, ব্রাইডি মার্ফি। হ্যাঁ, এটা পূর্বজন্মের স্মৃতির একটা ক্লাসিক কেস। সম্মোহিত অবস্থায় এক আমেরিকান মহিলা ১৯ শতকের আয়ারল্যান্ডের এক মহিলার জীবন কাহিনী বলেছিলেন। পরে অনুসন্ধানে দেখা যায় তার বলা অনেক তথ্যই আসলে তার ছোটবেলায় প্রতিবেশী এক আইরিশ মহিলার জীবন থেকে নেওয়া, যা তিনি ভুলে গিয়েছিলেন। আর সম্মোহনের সময় কনফ্যাবুলেশনের মাধ্যমে সেগুলো মিশে গিয়েছিল তার পূর্বজন্মের কাহিনীতে। তার মানে দাঁড়াচ্ছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, যা আমরা দেখি, শুনি বা মনে করি, সেগুলোকে কোনো কিছুর অকাট্য প্রমাণ হিসেবে ধরে নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। একদম, খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, বিশ্বাসের পেছনে আর কোন কোন বিষয়ে কাজ করে? বইতে ওয়ার্ল্ড ভিউ বা বিশ্বদর্শনের কথা বলা হয়েছে। এটা কি জিনিস? ওয়ার্ল্ড ভিউ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা, বুঝলেন? আমাদের প্রত্যেকেরই জগৎ, জীবন, নৈতিকতা এই সব নিয়ে কিছু মৌলিক ধারণা বা বিশ্বাসের সমষ্টি থাকে। আমাদের সবারই? হ্যাঁ, কমবেশি সবার। এটাই আমাদের ওয়ার্ল্ড ভিউ। এটা অনেকটা ফিল্টারের মতো কাজ করে। ফিল্টার? হ্যাঁ, আমরা যখন নতুন কোনো তথ্য বা অভিজ্ঞতার মুখোমুখি হই, তখন এই ফিল্টারের মধ্যে দিয়েই তাকে দেখি ও ব্যাখ্যা করি। আমাদের ধর্মীয়, রাজনৈতিক বা নৈতিক বিশ্বাসগুলো এই ওয়ার্ল্ড ভিউয়ের অংশ। আচ্ছা। সমস্যা হয় যখন দুটো ভিন্ন ওয়ার্ল্ড ভিউ মুখোমুখি হয়। যেমন একজন গভীর ধার্মিকের ওয়ার্ল্ড ভিউ আর একজন পুরোপুরি ধর্মনিরপেক্ষ ব্যক্তির ওয়ার্ল্ড ভিউ অনেক ক্ষেত্রেই আলাদা হবে। হ্যাঁ, তা তো হবেই। লেখক যেমন বলছেন, পশ্চিমা বিশ্বের ধর্মনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে অনেক সময় ধর্মভিত্তিক সন্ত্রাসবাদের পেছনের প্রেরণা বোঝা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ ওয়ার্ল্ড ভিউটা আলাদা। উইলিয়াম জেমস নামে একজন দার্শনিকের ধারণা অনুযায়ী কিছু বিশ্বাস অন্যদের কাছে জীবন্ত বিকল্প বা লিভিং অপশন হিসেবেও গণ্য হয় না। মানে এতটাই ভিন্ন ওয়ার্ল্ড ভিউ যে অন্যের বিশ্বাসটা নিজের কাছে কোনো সম্ভাব্য বিকল্প বলেই মনে হয় না। যেমন লেখকের পক্ষে হয়তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। আচ্ছা। ঠিক যেমন একজন ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে হয়তো বুদ্ধকে ঈশ্বররূপে ভাবা সম্ভব নয়। এটা বোঝার মানে হল ভিন্ন ওয়ার্ল্ড ভিউয়ের মানুষের কাছে আমাদের যুক্তি সবসময় একইভাবে পৌঁছাবে না, তাদের ফিল্টারটা ভিন্ন। এই ওয়ার্ল্ড ভিউয়ের ব্যাপারটা কি আমাদের সেই দিকে ঠেলে দেয় যে আমরা যা বিশ্বাস করতে চাই সেটাই বিশ্বাস করি? হ্যাঁ, অনেকটাই। এখানেই চলে আসে আরও কিছু মানসিক প্রবণতা। একটা হলো উইশফুল থিঙ্কিং। উইশফুল থিঙ্কিং মানে ইচ্ছাপূরণ চিন্তা?
হ্যাঁ, কোনো কিছু সত্যি হোক এটা আমরা এতটাই চাই যে প্রমাণের তোয়াক্কা না করেই সেটাকে সত্যি বলে ধরে নিই বা সেভাবেই তথ্যকে ব্যাখ্যা করি। আর সেলফ ডিসেপশন, আত্মপ্রবঞ্চনা? ওটাও সম্পর্কিত। সেলফ ডিসেপশন হল নিজেকেই বুঝতে দেয়া যে যা মিথ্যা বা ভুল সেটাই সত্যি। যেমন নিজের প্রিয়জন কোনো অন্যায় করলে সেটা বিশ্বাস করতে না চাওয়া, বা নিজের দলের কোনো ভুল দেখতে না পাওয়া, নিজেকেই নিজে ধোঁকা দেওয়া আর কি। এর সাথে কি আর কিছু জড়িত? হ্যাঁ, আরও দুটো মজার বিষয় আছে। একটা হলো ফরের এফেক্ট। ফরের এফেক্ট কিরকম? এটা হলো খুব সাধারণ বা অস্পষ্ট কিছু কথাকে, যেমন ধরুন রাশিফলে যা লেখা থাকে, সেগুলোকে নিজের সম্পর্কে একদম ব্যক্তিগত আর সঠিক বলে মনে করা। ও হ্যাঁ, এটা তো হয়। রাশিফল পড়লে মনে হয় যেন আমার কথাই বলছে। ঠিক। এর কারণ হলো আমরা সাধারণত ইতিবাচক বা চাটুকার কথাগুলো গ্রহণ করতে পছন্দ করি এবং সেগুলোর মধ্যে নিজেদের মিলিয়ে নিই। অস্পষ্ট কথাগুলো নিজের মতো করে ব্যাখ্যা করি। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা সম্ভবত সবচেয়ে শক্তিশালী মানসিক ফাঁদগুলোর একটা, আনফরমেশন বায়াস। কনফার্মেশন বায়াস, এটা তো খুব শোনা যায়। হ্যাঁ, এর মানে হলো আমরা শুধু সেই তথ্য খুঁজি, গুরুত্ব দিই বা মনে রাখি যা আমাদের আগে থেকে থাকা বিশ্বাসকে সমর্থন করে। আর যেটা সমর্থন করে না? যে তথ্য আমাদের বিশ্বাসের বিপরীত সেগুলোকে আমরা এড়িয়ে যাই, তুচ্ছ মনে করি বা সেগুলোর মধ্যে খুঁত খুঁজে বের করার চেষ্টা করি। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কেউ যদি বিশ্বাস করে পূর্ণিমার রাতে হাসপাতালে বেশি রোগী ভর্তি হয়, সে হয়তো শুধু পূর্ণিমার রাতের ঘটনায় মনে রাখবে বা সে সংক্রান্ত খবরই খুঁজবে। অন্য রাতে কি হলো সেটা খেয়াল করবে না বা মনে রাখবে না। ও আচ্ছা আচ্ছা। ডাউজিংয়ের ক্ষেত্রেও একই। যারা এটা বিশ্বাস করে তারা শুধু সফলতার ঘটনাগুলোই মনে রাখে, অসংখ্য ব্যর্থতার কথা ভুলে যায় বা এড়িয়ে যায়। তার মানে এই বায়াসের কারণে আমাদের ভুল বিশ্বাসগুলো আরও পোক্ত হতে থাকে। একদম। কারণ আমরা আসলে এক ধরনের ইকো চেম্বারের মধ্যে বাস করতে শুরু করি, যেখানে শুধু নিজের বিশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। এর মানে আমরা নিজেরাই নিজেদের বিশ্বাসের পক্ষে যুক্তি সাজিয়ে নিই। কিন্তু আমরা তো একা থাকি না, একটা সমাজে, একটা দলের মধ্যে থাকি। সেটার কি কোনো প্রভাব পড়ে? ও, অসাধারণ প্রভাব পড়ে। বিশাল প্রভাব। এখানেই আসে সামাজিক বা দলবদ্ধ প্রভাব। যেমন? প্রথমত কনফর্মিটি, সঙ্গতি বজায় রাখার প্রবণতা। দলের সাথে মিলে চলা। হ্যাঁ, আমরা সাধারণত দলের অন্যদের সাথে একমত হতে চাই, আলাদা হতে ভয় পাই। প্রশ্ন করা বা ভিন্নমত পোষণ করা এড়িয়ে যাই, কারণ তাতে দলের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় থাকে। লেখক বলছেন অনেক সময় বিশ্বাস করা মানেই দলের অন্তর্ভুক্ত হওয়া। টু বিলিভ ইজ টু বিলং। বাহ। এর সাথেই যুক্ত অথরিটি বায়াস। সেটা কি? অর্থাৎ যারা বিশেষজ্ঞ, গুরু বা ক্ষমতাশালী অবস্থানে আছেন তাদের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়ার প্রবণতা। তিনি যখন বলেছেন তখন ঠিকই হবে। এটা তো খুব দেখা যায়। আর একটা খুব শক্তিশালী প্রভাব হল কমিউনাল রিইনফোর্সমেন্ট। কমিউনাল রিইনফোর্সমেন্ট মানে গোষ্ঠীগত। হ্যাঁ, যখন একটা গোষ্ঠীর মধ্যে কোনো একটা ধারণা বা দাবি বারবার বলা হতে থাকে, তখন যথেষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও সেটা সবার কাছে দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। মানে এক কথা বারবার শুনলে? ঠিক। ব্যাপারটা অনেকটা প্রতিধ্বনির মতো। একটা বদ্ধ ঘরে একটা কথা বারবার ঘুরতে থাকলে সেটাই সত্যি মনে হতে শুরু করে, যদিও বাইরে থেকে কোনো নতুন তথ্য আসছে না। উদাহরণ? অতীতে ডাইনি বিদ্যায় বিশ্বাস, বা ধরুন অতি সম্প্রতি রিপ্রেসড মেমোরি সংক্রান্ত গণ হিস্টেরিয়ার মতো ঘটনাগুলো এর উদাহরণ। কোনো ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীর মধ্যে নির্দিষ্ট কিছু বিশ্বাস এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকে বারবার শোনার ফলে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, আমাদের মন যেন নিজেই নানা রকম ফাঁদ পেতে রেখেছে। ঠিক তাই। আমাদের দেখার ভুল, শোনার ভুল, স্মৃতির ফাঁকি, আমাদের নিজস্ব বিশ্বদৃষ্টিভঙ্গির ফিল্টার। হ্যাঁ, ইচ্ছেরা পূরণ করার প্রবলতা, নিশ্চিত হওয়ার লোভ আর দলের সাথে মিলে থাকার চাপ। হ্যাঁ, এই সব কিছুই আমাদের উপযুক্ত প্রমাণ ছাড়াই কোনো কিছু বিশ্বাস করতে বা ধরে রাখতে সাহায্য করে। তাহলে সারসংক্ষেপে কি বলা যায়? প্রধান বাধাগুলো কি কি? সারসংক্ষেপে বললে সমালোচনামূলক চিন্তার পথে প্রধান বাধাগুলো হল আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা এবং সেগুলোর ব্যাখ্যায় ভুল, ওই অ্যাপোফেনিয়া, প্যারিডোলিয়া, স্মৃতির গঠনমূলক ও পরিবর্তনশীল প্রকৃতি,
মানে কনফ্যাবুলেশন, সাজেস্টিবিলিটি। আচ্ছা। আমাদের নিজস্ব ওয়ার্ল্ড ভিউ যা নতুন তথ্যকে ফিল্টার করে। ইচ্ছাপূরণ চিন্তা আর আত্মপ্রবঞ্চনা, ঠিক। কনফার্মেশন বায়াস বা নিশ্চিতকরণ পক্ষপাত। সামাজিক চাপ মানে কনফার্মিটি অথরিটি বায়াস। হ্যাঁ। এবং গোষ্ঠীগত পুনরাবৃত্তি বা কমিউনাল রিইনফোর্সমেন্ট, যা প্রমাণ ছাড়াই বিশ্বাসকে দৃঢ় করে। এছাড়াও বইটিতে আরও কিছু বাধার কথা বলা হয়েছে। যেমন ধরুন অজ্ঞতা বা প্রয়োজনীয় জ্ঞানের অভাব, বৌদ্ধিক আলস্য বা অহংকার, মানে ভুল স্বীকার করতে না চাওয়া। হ্যাঁ, বা স্টেরিওটাইপ ব্যবহার করা। এছাড়া শারীরিক ও মানসিক অবস্থা মানে ক্লান্তি, চাপ, আবেগ আর তথ্যের অভাব বা সেন্সরশিপও বাধা হতে পারে। অনেকগুলো বাধা। হ্যাঁ, অনেক। আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে তথ্য আর বিশ্বাসকে সমালোচনার দৃষ্টিতে দেখাটা একদিকে যেমন জরুরি, তেমনি কঠিনও বটে। খুবই কঠিন। এর জন্য শুধু জানা যথেষ্ট নয়, সচেতনভাবে চেষ্টা চালিয়ে যেতে হয়। নিজের চিন্তার প্রবণতাগুলো সম্পর্কে সচেতন থাকা, প্রশ্ন করা আর নির্ভরযোগ্য প্রমাণের খোঁজ করা, এই পথটা সহজ নয়। একদমই না। সমালোচনামূলক চিন্তার লক্ষ্য হল এমন বিশ্বাস আর সিদ্ধান্তে পৌঁছানো যা যুক্তিসঙ্গত, যা প্রমাণের উপর ভিত্তি করে তৈরি, নিছক ভাগ্য, আবেগ বা ভুলের ওপর নয়। এর জন্য দরকার প্রচেষ্টা আর সবচেয়ে বেশি দরকার বৌদ্ধিক নম্রতা, মানে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। বৌদ্ধিক নম্রতা সেটা কি? অর্থাৎ এটা মেনে নেওয়ার সাহস যে আমরা ভুল করতে পারি, আমাদের জানার বাইরেও অনেক কিছু আছে, এবং নতুন প্রমাণ পেলে নিজের বিশ্বাস বদলাতেও আমরা প্রস্তুত। এটা খুব জরুরি। খুবই। আজকের এই বিশ্লেষণ থেকে একটা ভাবনা হয়তো আমরা সাথে নিয়ে যেতে পারি। বলুন। বইটিতে উইলিয়াম জেমসের যে লিভিং অপশন বা জীবন্ত বিকল্পের কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে এমন কিছু বিশ্বাস যা হয়তো আমাদের নিজেদের ওয়ার্ল্ড ভিউয়ের এতটাই বাইরে যে আমরা সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করতেই পারি না। ঠিক। যেমন এক ধর্মের মানুষের কাছে অন্য ধর্মের মূল বিশ্বাস, সেই সব বিশ্বাসের প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই, ভাবার বিষয়। কোনো বিশ্বাসকে নিজে গ্রহণ না করেও সেটা অন্য মানুষের কাছে কেন এবং কিভাবে অর্থবহ হয়ে উঠছে সেটা বোঝার চেষ্টা করা কি সম্ভব? কঠিন, কিন্তু চেষ্টা করা যেতে পারে। এই গভীর বিশ্বদর্শনের পার্থক্যগুলো মাথায় রেখেও যদি আমরা অন্যের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করি, সেটা আমাদের আপসী সম্পর্ক আর সমাজকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে আমরা হয়তো আরও ভাবতে পারি। অবশ্যই ভাবতে পারি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।